দেখে মনে হচ্ছে একটি মৃত শান্ত মরুভূমি, জীবনের কোনো ছায়া নেই এখানে। কিন্তু দাঁড়ান, এত স্পিডে ওরা কারা গাড়ি চালিয়ে ছুটছে? ওরা আবার ইউরোপের দিকে ছুটছে না তো? হ্যাঁ, ওরা ওদিকেই ছুটে চলেছে। এটা নরক, নরকের থেকেও কঠিন। এই মরুভূমি মৃত মনে হলেও হাজার হাজার মানুষ এই পথেই জীবন খোঁজে, যার শেষ হবে হয় সমুদ্রে, নয়তো তাদের স্বপ্নের দেশে। আর ভাগ্য আরো খারাপ হলে লিবিয়ার এই রেফুজি ক্যাম্পে। তোমাকে করার কারণে কি তুমি গর্ভবতী হয়েছো? এটা ইউরোপ গেমের বাস্তব গল্প, যেখানে আমরা দেখতে চলেছি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ উন্নত জীবনের আশায় কিভাবে মৃত্যু ঝুঁকি নিয়ে ভয়ঙ্কর পথ পাড়ি দেয়। সেখানকার পুলিশ অফিসাররা বাছাই করে নেয়, বিশেষ করে ছোট মেয়েদের। তারা সেই মেয়েদের সাথে রাত কাটায় একদম পাশের ঘরেই, যেখানে থাকে যুবক, বয়স্ক, শিশু, এমনকি গর্ভবতী নারীরাও। তারা পাড়ি দেয় মরুভূমি, পাহাড়, এমনকি ভূমধ্য সাগর, তাও আবার ছোট ছোট রাবার নৌকা বা মাছ ধরা নৌকায়। কেউ পৌঁছায় আর কেউ হারিয়ে যায় চিরদিনের জন্য। পথে ঘটতে থাকে নানা রকম দুর্ঘটনা, এমনকি মৃত্যু। এটা সম্পূর্ণ অবৈধ একটি যাত্রা এবং মৃত্যু ঝুঁকি প্রায় শতভাগ। তাই অনুরোধ করব, কেউ এই পথে যাবেন না। আর এই ভিডিও দেখার পর হয়তো যেতেও চাইবেন না। রাতের ঠান্ডা মরুভূমিতে প্যাসকেল বিশ্রাম নিচ্ছে। তাকে আগামীকাল দুইজন মাইগ্রেন্ট নিয়ে মরুভূমি পাড়ি দিতে হবে। সে এই মরুভূমিকে খুব ভালো করে চিনে। প্যাসকেল অবৈধ অভিবাসীদের বহনের কাজ করে। প্রতি সপ্তাহে সে কয়েক ডজন অভিবাসী নিয়ে যায় ভূমধ্য সাগরের দিকে, যাদের মধ্যে আফ্রিকানরাই বেশি। ওর নাম ইমিয়েল, বয়স 19। আরেকজন এলিয়া, বয়স 24। সে একজন প্রফেশনাল ফুটবলার। তারা দুজনে ক্যামেরুন থেকে 3 বছর আগে বাড়ি থেকে বের হয় ফ্রান্সের উদ্দেশ্যে। এই 3 বছর ধরে তারা ক্যামেরুন আর চাঁদ পাড়ি দিয়ে লিবিয়ার মারজুকে এসেছে। আমরা এখান থেকেই তাদের কঠিন যাত্রা দেখব কিভাবে তারা লিবিয়ার মরুভূমি আর অমানবিক অবস্থায় ভূমধ্য সাগর পাড়ি দিতে থাকে। এটা নরকের থেকেও কঠিন ছিল। জন্মের পর এত কষ্ট কোনোদিন করিনি। এ যাত্রায় হয়তো তারা বন্দী অথবা তাদের জীবন হারাতেও হতে পারে। অন্যদিকে জাবেদ, লোকমান আর তাদের আফগানি সঙ্গীরা পাহাড়, পর্বত আর অনেকগুলো নিষিদ্ধ বর্ডার, ক্ষুধা, তৃষ্ণা আর ঠান্ডায় পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর আশায় যাত্রা শুরু করবে। তারা আফগানিস্তান থেকে পাকিস্তান হয়ে ইরান পাড়ি দিয়ে তুরস্কে পৌঁছাবে, তারপর ফাইনালি গ্রিসে। অপরদিকে ওশান ভাইকিংস রেডি হচ্ছে সমুদ্রে আটকে পড়া অভিবাসীদের উদ্ধার করতে। এটি একটি রেস্কিউ জাহাজ। এখানে 31 জন ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং মিশরের ক্রু মেম্বার আছে। তাদের কাজ বিপদগ্রস্ত অভিবাসীদের উদ্ধার করা। এদের টিম লিডারের নাম টঙ্গী। তারা মানবিক সাহায্যকারী সংস্থাসমূহ বা হিউম্যানিটেরিয়ানের অন্তর্ভুক্ত। তাদের প্রধান কাজই হল অভিবাসীদের উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া। তারা আগামী 1 মাস ব্যাপী এই সমুদ্রে থাকবে এবং উদ্ধার কাজ চালাবে। ইমানুয়েল নামের এই ব্যক্তি লিবিয়ার রেফিউজি কারাগারে আটক ছিল। কতদিন ছিল সে জানে না। সেখানকার করা টর্চারে সে মানসিক শক্তি হারিয়ে ফেলেছিল। তারা হাত নিয়ে এইভাবে মাটিতে রাখে, তারপর লাঠি দিয়ে আঙ্গুলে আঘাত করে। মারতে মারতে আঙ্গুল ভেঙে ফেলে। সকাল সন্ধ্যা সব সময় আঘাত করে। যেসব অভিবাসীদের লিবিয়া প্রশাসন আটক করতে পারে তাদের রাখা হয় এই কারাগারে। এই কারাগারের নাম আল নাসর। এরা সবাই এখানে বন্দী এবং এই বন্দিশালায় তারা কি পরিমাণ অত্যাচারিত তা জানলে আপনি চমকে উঠবেন। আমরা একটু পরেই এই কারাগারেও ঢুকতে চলেছি। আগামীকাল খুব সকালে প্যাসকেল আর তার 2 জন অভিবাসী যাত্রী ভূমধ্য সাগরের দিকে যাত্রা শুরু করবে। তার আগে এই গাড়িটি ভালোভাবে চেক করে নিতে হবে। পথের মধ্যে গাড়ি থেমে গেলে নিশ্চিত জমের মুখে। গাদ্দাফির মৃত্যুর পর অবৈধভাবে ইউরোপে যাওয়ার জন্য লিবিয়া মেইন করিডোর হয়ে গিয়েছে। মারজুকে
প্রচুর আফ্রিকান এবং অন্যান্য দেশের অভিবাসীদের দেখা যায়। যাত্রা শুরুর জন্য তাদের ডাকা হচ্ছে। ইমিয়েল আর এলিয়াকে এখনই রওনা দিতে হবে। যাত্রার আগে তারা হাসছে, কিন্তু তারা জানে না যে সামনে তাদের জন্য কি অপেক্ষা করছে। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের নিরাপদে রাখেন এবং সুস্থ শরীরে বাসায় ফিরিয়ে দেন। প্যাসকেলের সহযোগীও তাদের সাথে বসে পড়ে। অবশেষে যাত্রা শুরু। খুব দ্রুত করতে হবে। ইমেল এবং এলিয়া খুব আনন্দিত বোধ করছে। খুব ভালো লাগছে যে আমরা যাত্রা শুরু করলাম, সেই সাথে খারাপও লাগছে ফেলে আসা সাথীদের জন্য। এতদিনের কষ্টের কথা মনে করে তার খারাপও লাগছে। তারা ভূমধ্য সাগরের দিকে এগিয়ে যাচ্ছে। গাড়ির গতি 180 কিলোমিটার পার আওয়ার। হঠাৎ তারা রাস্তা ক্রস করে মরুভূমিতে ঢুকে পড়ল। এখানে শুধু প্যাসকেলই রাস্তা জানে, তাকে ছাড়া সব শেষ। চারিদিকে ধুধু বালি, যেন কোনো সীমানা নেই। 150 কিলোমিটারের পথে 8 ঘন্টা ধরে তারা মারজুক থেকে মাত্র সিভাতে এসে পৌঁছিয়েছে। এখানে তাদের বিরতি। এখান থেকে তারা আরেকজন ইউরোপীয় প্রত্যাশীকে সাথে নেবে। প্যাসকেলের দায়িত্ব এ পর্যন্তই ছিল। ইতিমধ্যে জোসেফ নামের এই ছেলেটি আরেকটি গাড়িতে করে এখানে পৌঁছে যায়। সে এই সিভা শহরেই ছিল। আমি আমার বন্ধুদের বলেছি এই সুযোগ আমি মিস করতে চাই না। প্রতিদিন এখানে গোলাগুলি হয়, নিরাপত্তা একবারই নেই। তাই যত দ্রুত সম্ভব আমাদের এই জায়গা ত্যাগ করতে হবে। এখানে তারা রাত কাটাবে। আগামীকাল আরেকটি গাড়ি এসে তাদের নিয়ে যাওয়ার কথা। দেখা যাক কি হয়। এর আগে আমরা আপনাদের দেখিয়েছিলাম আমেরিকার উদ্দেশ্যে কিভাবে ঝুঁকি নিয়ে ড্যারিয়ান গ্যাপ জঙ্গল পাড়ি দেয় অভিবাসীরা। সেই ভিডিও লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। সেটা তো শুধু ছিল জঙ্গল পাড়ি, তারপর তারা কিভাবে ডেথ ট্রেনে করে আর পায়ে হেঁটে বাকি পথ পাড়ি দেয় সেই যাত্রা দেখতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। তেলবাহী একটি জাহাজ ওশান ভাইকিংসে খবর দিয়েছে যে তারা অভিবাসী ভর্তি একটি রাবার নৌকা দেখতে পেয়েছে। টঙ্গী তার দল নিয়ে খুব দ্রুত রেস্কিউ মিশন শুরু করে দেয়। 10 মিনিট পরেই তারা তাদের দেখতে পায়। অভিবাসীরা খুব ভীত হয়ে আছে। তারা মাঝ সমুদ্রে আটকে গিয়েছিল। তারা বাঁচতে চায়। তাদের খুব সাবধানে উদ্ধার করতে হবে। যে কোনো সময় এটি ডুবে যেতে পারে। তাদের মধ্যে অনেকেই তাড়াহুড়ো শুরু করে দিয়েছে। এটা অনিরাপদ, সবাইকে চুপ থাকতে হবে। একে একে সবাইকে উদ্ধার করা হয়। এই যে সেই ইমানুয়েল যে লিবিয়ার কারাগারে বন্দী ছিল। একে একে 74 জন উদ্ধার হলো, যারা এখানে সমাধিস্থ হতে পারত। জাভেদ আর রুহানি ধনী ঘরের সন্তান। তারা চাইলে ভিসা নিয়ে প্লেনের টিকিট করে ইউরোপে যেতে পারত, কিন্তু তারা আফগানি হওয়ার কারণে এটা অসম্ভব। তাই তাদের এই পথ বেছে নিতে হচ্ছে। আজ সকালে মানব পাচারকারী চক্রের সাথে তাদের একটা মিটিং আছে। আমি অন্যদের তুলনায় তোমাদের সবচেয়ে নিরাপদ রাস্তায় নিয়ে যাব। আমার সব জায়গায় লোক সেট করা আছে। আমি রাস্তায় রুটি, খাবার আর জামা দিব। ওরা তোমাদের খুব ভালোভাবেই গ্রিসে পৌঁছিয়ে দিবে। অন্যান্য পাচারকারী দলের মতো এরাও লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত সকল দায়িত্ব নেয়। বর্ডার পার, গাড়ি, নৌকা সব। আমরা যদি ডাকাতির কবলে পড়ি অথবা কিডন্যাপ হই তাহলে কি হবে? আমি শুধুমাত্র 2টা বিষয়ের দায়িত্ব নিতে পারবো না। যদি তুমি মারা যাও বা অসুস্থ হও, তাছাড়া সব দায়িত্ব আমার। তাদের মধ্যে চুক্তি সম্পন্ন হয়ে গেল। তারা এই পাচারকারী দল বা স্মাগলারের আন্ডারেই যাবে। জাভেদ আর রুহানি ভাগ্যবান যে তাদের খরচ তাদের পরিবার দিয়ে দিবে। জাভেদ তার গাড়ি বিক্রি করে আরো কিছু টাকা যোগ করবে।
কাবুল ত্যাগ করার আগে তারা শেষবারের মতো তাদের প্রিয় সেলুনে গিয়েছে। তারা অবিবাহিত, বাবা মা ছাড়া আর কোনো পিছুটান নেই। শেষবারের মতো নিজের শহর দেখে নিচ্ছে। এটা সম্ভবত খুব আবেগের। যারা বিদেশ গিয়েছেন তারা হয়তো সবচেয়ে ভালো বুঝবেন। পরের দিন তারা যাত্রা শুরু করে। তাদের যেভাবে বলা হয়েছিল সেভাবেই কোম্পানির গাড়ি এসে তাদের নিয়ে যাচ্ছে। তারা 30 জন আছে। সবকিছু তাদের কাছে সুন্দর মনে হচ্ছে, কিন্তু এটা তাদের কাছে একটা ভ্রম মাত্র। কারণ সামনে যা অপেক্ষা করছে তারা এখনো তার কিছুই জানে না। দিনে তারা একবার খাবার দেয়, সন্ধ্যা 7:30টার দিকে, তাও শুধু সিদ্ধ পাস্তা। 100 ডিগ্রি তাপমাত্রায় রান্না করা গরম খাবার 2 মিনিটে শেষ করতে বলে, তাও খালি হাতে। বলে জলদি করো, খেয়ে ছেলে ঢুকো, না হলে পিঠ ভেঙে দেব। ইমানুয়েল কোনো রকমে সেখান থেকে পালিয়ে আসে, কিন্তু আবার যেন ধরা না পড়তে হয় এই জন্য তাকে জলদি যাত্রা শুরু করতে হয় সমুদ্রে। এটা ত্রিপলি শহর। শহরের বেশিরভাগ জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন দেশের ইউরোপ প্রত্যাশীরা, কারণ এই সমুদ্র থেকেই ভূমধ্য সাগরে যাত্রা শুরু হয়। আর এখানে আছে সেই রেফিউজি কারাগার। আমরা এখন সেই কারাগারেই ঢুকব, তবে সেখানে প্রবেশ করতে অবশ্যই মেয়রের অনুমতি নিতে হয়। অবৈধ অভিবাসন লিবিয়ার জন্য একটা অভিশাপ। হাজার হাজার অভিবাসীদের থাকতে দিতে হয়। তাদের একটা খরচ আছে। ইউরোপিয়ানরা তাদের কলোনাইজড করে সম্পদ নিয়ে নেয়, তাদের দরিদ্র করে রাখে। আবার তারা ইউরোপে প্রবেশ করার জন্য সাগরে মারা যায়। যাই হোক, আমরা সর্বোচ্চ চেষ্টা করি আটককৃত অভিবাসীরা যেন মানবিক আচরণ পায়। যদিও তিনি একটি কথা বললেন না যে ইউরোপিয়ান ইউনিয়ন তাদের 2017 থেকে এখন পর্যন্ত লিবিয়াকে শরণার্থী ও অভিবাসন নিয়ন্ত্রণের উদ্দেশ্যে প্রায় 500 থেকে 700 মিলিয়ন ইউরো দিয়েছে। এই অর্থ মূলত কোস্টগার্ড, সীমান্ত পর্যবেক্ষণ ও অভিবাসী ফেরত নীতিতেও ব্যয় হয়েছে। এটা জাউইয়া কারাগারের প্রধান গেট। উঠান থেকে তো সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছে। কালো চশমা আর কমবাট পরা ড্রেসের লোকটি হলো এই কারাগারের প্রধান। আর একটু ভিতরে ঢুকতে দেখা যায় শত শত অভিবাসীদের। লিবিয়াতে ক্যামেরুনের 3 জন 4 দিন ধরে এখানে আটকা পড়ে আছে। তাদের কাছে কোনো টাকা পয়সা নেই। যার আশ্রয়ে তারা ছিল সে কোনোভাবেই তাদের আর রাখতে পারবে না। সে তাদের দিয়ে একটি দেওয়াল বানিয়ে নিচ্ছে। দেওয়ালের কাজ শেষ হলেই তাদের এখান থেকে সরতে হবে। পাচার চক্রের কেউ এখনো তাদের সাথে যোগাযোগ করেনি। সম্ভবত তারা আর আসবে না। জোসেফের অনেক চক্র পরিচিত আছে, তাই সে চেষ্টা করছে অন্য চক্রের সাথে যোগাযোগ করার। কেমন আছেন? আপনি কি এখন অফিসে আছেন? জোসেফের অনেক সঙ্গী সমুদ্র পার হয়ে গিয়েছে। সে চেষ্টা করছে নতুন কাউকে খোঁজার। এখানে মানুষকে আঘাত করছে। আমি কোনোভাবেই এখানে থাকতে পারছি না। ভাই, আমরা খুব বিপদে আছি, আমাদের এখান থেকে নিয়ে যান। ডজন খানেক ফোন কল আর প্রার্থনার পর অবশেষে মিরাকল ঘটেছে। জোসেফ ফাইনালি একজন ফেরিম্যানকে পেয়েছে যে সরাসরি তাদের সেখান থেকে নিয়ে গিয়ে নিরাপদে সমুদ্র পার করার ওয়াদা দিয়েছে। আমরা কি তাহলে আজকে রাতেই রওনা দিচ্ছি? হ্যাঁ, আজ রাতে আমার লোক গিয়ে তোমাদের ওখান থেকে নিয়ে আসবে। তারা আবার ব্যাগ গুছিয়ে নিচ্ছে। ওয়ালটা করার জন্য বাড়ির মালিক তাদের 160 লিবিয়ান দিনার দিতে চেয়েছিল। 155. তারা যাত্রা শুরুর জন্য পাচারকারী বা স্মাগলারদের বলে দেওয়া স্থানে চলে যাচ্ছে। তারা আবারও যাত্রা শুরু করেছে। এখান থেকে তাদের আরও প্রায় 1000 কিলোমিটার যেতে হবে সেই ত্রিপলি শহরে। এর মধ্যে তাদের কিছু পথ হাঁটতে হবে আর কয়েকটি গাড়ি পরিবর্তন করতে হবে। গত 3 বছরে আমার সার্ভিস জীবনে আমি অনেক মানুষকে মরতে দেখেছি, অনেককে উদ্ধার করেছি। একজন সাধারণ রেস্কিউয়ার 12 বছরে যে পরিমাণ করে।
ওশান ভাইকিং এ ক্রু মেম্বাররা সমুদ্রে খুঁজে চলেছে কোথাও অভিবাসী নৌকা পাওয়া যায় কিনা। অনেক দূরে কিছু একটা দেখা যাচ্ছে। টঙ্গী আর তার টিম দ্রুত যাবে সেখানে। ওশান ভাইকিং এর সব কাজ পরিচালনার জন্য প্রতিদিন প্রায় 14,000 ইউরো খরচ হয়। এটা একটা রাবার বোট যেটা অলরেডি ডুবতে শুরু করেছে। বোটে অনেক নারী আর শিশু রয়েছে। আমরা হিউম্যানিটেরিয়ান, আমরা তোমাদের সাহায্য করতে এসেছি, তোমরা শান্ত থাকো। প্রথমে শিশু আর নারীদের রেস্কিউ করা হবে। এটা তাদের দ্বিতীয় রেস্কিউ। মানব পাচারকারীরা লিবিয়ার উপকূল থেকে অভিবাসীদের পুরনো রাবারের নৌকায় ঠাসাঠাসি করে বসিয়ে দেয়। তারপর ইঞ্জিন চালিয়ে কিছু দূর এগিয়ে গিয়ে নিজেরা তীরে ফিরে আসে। নৌকায় থাকা লোকদের বলে ইউরোপ আর একটু দূরে, শিগগিরই উদ্ধার জাহাজ পাবে। কিন্তু বাস্তবে অল্প জ্বালানি, দুর্বল নৌকা আর কোনো দিক নির্দেশনা থাকে না। কিছু দূর যাওয়ার পর ইঞ্জিন বন্ধ হয়ে যায় বা নৌকা ঢেউয়ে ভর করে দিক হারায়। তখন তারা আটকা পড়ে সমুদ্রের মাঝখানে, লিবিয়া আর ইউরোপের মাঝের শূন্য এক জায়গায়, যেখানে উদ্ধার নৌকা আসবে কিনা তা সম্পূর্ণ ভাগ্যের বিষয়। জাভেদের টিম গাড়িতে করে পাকিস্তানের কাছে চলে এসেছে। এটা ক্রসিং পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ জায়গা। জাভেদ আর তার সঙ্গীরা পায়ে হেঁটে বর্ডার ক্রস করছে। শুধুমাত্র এই বর্ডারই তারা নিশ্চিন্তে পার হতে পারল, কারণ এখানে তাদের পাসপোর্টের প্রয়োজন হয় না। তারা 3 দিনে বাসে করে প্রায় 1000 কিলোমিটার পাড়ি দিয়ে লাহোরে পৌঁছেছে। এখানে তাদের অপেক্ষা করতে হবে সঠিক সময়ের জন্য। কখনো কখনো কয়েক সপ্তাহ পর্যন্ত থাকতে হয়। শুনেছি প্যারিসে আকাশ থেকে পারফিউম ছিটিয়ে দেওয়া হয়। তোকে তখন চোখ বন্ধ করে আকাশে তাকাতে হবে। শুরুতে দেখিস আমাদের একটু কষ্ট হবে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। চোখে হাজারো স্বপ্ন এখন এদের। আর কিছুক্ষণ পরেই হয়তো তারা বুঝতে পারবে কি বিপদে পড়তে যাচ্ছে তারা। পরের দিন তারা ট্রেনে করে ইরানের বর্ডারের কাছে পৌঁছে যায়। ইরানের বর্ডার পার হয়ে সেখান থেকে তাদের একটি মিনি ট্রাক এসে নিয়ে যায়। তারা বান্দার আব্বাস থেকে প্রায় 2000 কিলোমিটার পথ গাড়ি পরিবর্তন করে করে পাড়ি দিতে থাকে 7 দিন ধরে। তারপর তারা পৌঁছায় তুরস্কের বর্ডারের কাছে। এখান থেকে তাদের হেঁটে পার হতে হবে। পুলিশ এমনকি সাধারণ মানুষের চোখ ফাঁকি দিয়ে হাঁটতে হবে। এখানে 160 জন অভিবাসী আছে। এই পাহাড়গুলো পাড়ি দিয়েই তাদের এগিয়ে যেতে হবে। জাভেদ খুব ক্লান্ত বোধ করছে। মূলত টিমের সবাই ক্লান্ত। তারা এখানে একটু জিরিয়ে নেবে। এই সবগুলো পাহাড়ই তাদের পাড়ি দিতে হবে। রেফিউজি কারাগারের বন্দীদের বসিয়ে রাখা হয়েছে। তাদের গণনা চলছে। পাচারকারীরা তাদের কাছ থেকে টাকা পয়সা লুট করে ছেড়ে দেয়। সবাই নিজেদের ব্যবসা সামলায়। ইউরোপ অথবা এসব সংস্থার কাছ থেকে আমরা 5% অর্থও পাই না। এখানে একটি খ্রিস্টান চার্চও রয়েছে। এটা সেলের ভিতরের দৃশ্য। এখানে বন্দীদের গাদাগাদি করে থাকতে হয়। দেওয়ালে লেখা ব্ল্যাক পিপল আর নট স্লেভস ইন লিবিয়া। থাকার ঘরের সাথেই নোংরা বাথরুম। ঘরের মধ্যেই রান্না করতে হয়, কারণ কারাগার থেকে মাত্র একবেলায় খাবার দেওয়া হয়। বন্দীদের একজনের ফোনের ভিডিও থেকে তাদের আঘাত করার প্রমাণ মেলে। এমনকি গুলির আওয়াজও পাওয়া যায়। সেদিন 4 জন ইনজুর্ড হয়। এখানে জনপ্রতি 1000 ইউরো দিলেই তারা ছেড়ে দেয়, অথবা সুযোগ বুঝে পালাতে হবে, যেমন পালিয়েছিল ইমানুয়েল। ট্রিপলি শহরে আসার সময় স্মাগলাররা জোসেফ, ইমিয়েল আর এলিয়ার সবকিছু কেড়ে নিয়েছে।